হাই, আমি রীতি আর আপনারা শুনছেন অডিয়াস। আজ আমরা ড্যানিয়েল ওয়াল্টারের লেখা দ্য পাওয়ার অফ ডিসিপ্লিন বইটির বুক সামারি নিয়ে কথা বলবো। একটি মেয়ে ছিল শ্রদ্ধা নামের, যার জীবনে একটি বড় সমস্যা ছিল যে শ্রদ্ধা কোনো কিছুতেই নিয়মিত থাকতে পারতো না। কোনো কিছু ঠিকঠাক শুরু করেছিল, কিন্তু কোনোটাতেই নিয়ম মেনে চলতে পারতো না। সবার কাছ থেকে শুনেছে এটা, মায়ের কাছ থেকেও আর তার ফেভারিট সেলিব্রিটিদের কাছ থেকেও। জীবনে যতক্ষণ নিয়ম শৃঙ্খলা থাকবে না, ততক্ষণ বড় কিছু অর্জন করতে পারবি না। অনেক চেষ্টা করেও তার জীবন শৃঙ্খলায় আনতে পারছিল না। এটা সে তার বন্ধু আমানের সঙ্গে ভাগ করে নিচ্ছিল। তারপর আমান হাসতে হাসতে বলল, শ্রদ্ধা, আমারও একই সমস্যা আছে, চলো ডাক্তারের কাছে যাই। এটা শুনে শ্রদ্ধা হেসে উঠল। তুমি কি সত্যি কোনো ডিসিপ্লিন সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাও? তখন আমান শ্রদ্ধাকে ডক্টর বুকের কথা বলল। আমান বুঝিয়ে বলল, ডাক্তার তো সাধারণ ডাক্তার না, ও আধুনিক সমস্যার আধুনিক সমাধান দেয়। ওষুধ দেওয়ার বদলে বইয়ের ধারণা ব্যবহার করে। গত সপ্তাহে আমি ওর কাছ থেকে মোটিভেশন সম্পর্কে শিখেছি, কিভাবে নিজেকে মোটিভেটেড রাখা যায়। আমাকে বিশ্বাস করো, ওর চিন্তাভাবনা শোনার পর আমি সত্যি এক জোরালো প্রেরণা পেলাম। আর এখন আমার কাজ করার জন্য শক্তির কোনো অভাব নেই। তবে আমি একটু শৃঙ্খলার সঙ্গে লড়াই করছি। আর এই সপ্তাহে ডাক্তার বলল যে জীবনে এগিয়ে যেতে প্রেরণা আর শৃঙ্খলা দুটোই খুব দরকার। আমি তো এ ব্যাপারে শিখতে যাচ্ছিলাম। তুমি যদি চাও আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিতে পারি। শ্রদ্ধা খুশি হয়ে রাজি হয়ে যায়। দুজনেই ডাক্তারের কাছে যায়। আমার ডাক্তারবাবুকে শ্রদ্ধার সাথে পরিচয় করিয়ে দেয় এবং ওর সমস্যা সম্পর্কে বলে। ওই মুহূর্তে শ্রদ্ধা বলে, ডাক্তার, আমার মনে হয় জীবনে শৃঙ্খলা সব থেকে বেশি জরুরি ব্যাপার, কিন্তু আমি নিজের জীবনে ওটাই আনতে পারছি না। আপনি কি ভাবেন এ ব্যাপারে? ডাক্তার তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কি কখনো কোর্ট কোপারমায়ারের কথা শুনেছ? তারা দুজনেই বলল না। ডাক্তার তখন বলেন, কার্ট একজন মানুষ যিনি তার জীবন থেকে 50 বছর কাটিয়েছেন সফলতার মূলনীতি নিয়ে পড়াশোনা আর গবেষণায়। সেই সব ধরনের বই, আর্টিকেল আর গবেষণাপত্র পড়েছে, সবই এই জানার জন্য যে সফলতার সব থেকে গুরুত্বপূর্ণ নীতি কী। একদিন ব্রায়ান ট্রেসি, একজন পরিচিত লেখক আর ব্যবসায়িক কোচ, ওকে জিজ্ঞাসা করলো, কার্ট, তুই তো এতগুলো সাফল্যের নীতিমালা পড়েছিস, তবু তোর মতে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা? কার্ট বলল, আমি 999টা নীতিমালা রিসার্চ করেছি, কিন্তু তার মধ্যে একটা আছে যাকে বলা হয় আত্মশৃঙ্খলা, যা সব নীতিমালার জনক। সে বলল, আত্মশৃঙ্খলা এমন একটা মাস্টার চাবি যার প্রতিটি লক্ষ্য আর সমস্যার দরজা খুলে দিতে পারে। তুমি যতই বুদ্ধিমান বা প্রতিভাবান হও না কেন, যদি তোর কাছে আত্মশৃঙ্খলা না থাকে, তবে সবই বৃথা। তারপর বুক ওদেরকে 01 সম্পর্কে বলল। 0 ছিল টোকিওর এক ছোট্টখাট্ট সুশি শেফ। শুরুতে সে যখন কাজ করত তেমন কিছু বিশেষ ছিল না। ওর একটা ছোট্ট স্টল ছিল আর একটু একটু করে কষ্ট করে শিখে নেওয়া কিছু দক্ষতা ছিল। কিন্তু 0-র একটা ব্যাপার ছিল যা অনেকের থাকে না, অভ্যাস আর শৃঙ্খলা। দৃঢ় সংকল্প, যা প্রতিদিন ওকে একই কাজ করতে বাধ্য করত। ওর কাজ ছিল সকাল 4টায় উঠে বাজারে গিয়ে তাজা মাছ আনা, তারপর ফিরে এসে পারফেক্ট সুশি রোল বানানোর চেষ্টা করা। আর এই রুটিন ছিল শুধু একদিনের জন্য না, এক সপ্তাহ বা এক মাসের জন্য না, ওটা প্রতিদিন করত। বছরের পর বছর একটানা একই দিন একই ভাত রান্না করা, মাছ কাটা আর রান্না করা। তার সহকর্মীরা বারবার একই কাজ করতে করতে বিরক্ত হয়ে যেত আর বলতো, ভাই নতুন কিছু ট্রাই কর, কিন্তু সে কাউকে পাত্তা দেয়নি। তারপর ওই ধারাবাহিকতার সাহায্যে 0 একটা রেস্তোরাঁ খুলল, যার নাম সুকিয়াবাশি 0, যা বিশ্বের প্রথম সুশি রেস্তোরাঁ হিসেবে 3টি মিশলেন স্টার পেল, যা কোনো শেফের জন্য সবথেকে বড় সম্মান। আজও তার নাম বিশ্বসেরা সুশি শেফদের মধ্যে গণ্য করা হয়, আর তার নাম পরিপূর্ণতার প্রতীক। আর এর পেছনে আসল রহস্যটা কি ছিল? কিছু না, শুধুমাত্র শৃঙ্খলা। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো সফলতার জন্য শৃঙ্খলা কতটা জরুরি। তারা দুজনেই বলল, হ্যাঁ ডাক্তার, নিশ্চয়ই আমরা সত্যটা বুঝি, কিন্তু আমরা কিভাবে এই শক্তিটা আমাদের জীবনে আনতে পারবো? ডাক্তার বললেন, শক্তি একটা দারুণ শব্দ। জানো কি, এই 2 শব্দ থেকে একটা বই লেখা হয়েছিল, ড্যানিয়েল ওয়াল্টারের দ্য পাওয়ার অফ ডিসিপ্লিন। ওই বইতে লেখক 7টা গুরুত্বপূর্ণ নিয়ম তুলে ধরেছেন। যদি তোমরা ওই নিয়মগুলো মেনে চলতে শুরু করো, তাহলে তোমাদের জীবনেও এমন শৃঙ্খলা আনতে পারবে। শ্রদ্ধা জিজ্ঞেস করলো, সেই 7টা নিয়ম কি কি? চিকিৎসক হাসলেন এবং বললেন, রোগীর সব নিয়ম তোমরা শিখবে, কিন্তু প্রথমে একটা শর্ত আছে, তোমরা 7টা নিয়মই শুনবে। এগুলো একে অপরের পরিপূরক। তোমাদের ধৈর্য আছে 7টা নিয়ম শোনার? দুজনেই বলল, হ্যাঁ স্যার, ঠিক আছে, তাহলে আমি শুরু করব। নিয়ম নাম্বার 1,
চিকিৎসক বললেন 8টা শৃঙ্খলা করার 2টা উপায় আছে। প্রথমত, যেগুলো করা উচিত নয় সেগুলো বন্ধ করো, এবং দ্বিতীয়ত, নিজের জন্য ভালো যেগুলো সেগুলো বেশি করে করো। প্রথম নিয়মটা তোমাকে বলবে কেমন করে এমন কাজ করা থেকে বাঁচতে যা করা উচিত না। এই নিয়মে লেখক বইয়ে আবেগ নিয়ন্ত্রণ আর ইচ্ছা সামলানোর কৌশল নিয়ে আলোচনা করেছেন। এখন বলো তো, এমন একটা জিনিস কি যা তোমরা দুজনেই বন্ধ করতে চাও কিন্তু বারবার করতেই থাকো? শ্রদ্ধা তো তাড়াতাড়ি উত্তরে বলল, রিল দেখতে থাকা। আমি সারা দিন রিল স্ক্রল করি আর অনেকবার ভাবি যে আর করবো না। আমি আমার কাজের ওপর মনোযোগ দিতে চাই, কিন্তু না চাইতেও ফোন হাতে চলে আসে আর রিল দেখে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এটা আমি আমার জীবন থেকে বাদ দিতে চাই। ডাক্তার বললেন, ঠিক আছে, তোমার শৃঙ্খলার যাত্রা সব থেকে বড় চ্যালেঞ্জ হবে তোমার ক্ষণস্থায়ী ইচ্ছেগুলোকে, যে ছোট ছোট কণ্ঠগুলো মাঝে মাঝে মাথায় আসবে আর বলবে, ফোনটা ধরো, আরেকটা রিল দেখো, আরেকটা এপিসোড দেখো, একটুখানি পিজা খাও। এই ইচ্ছেগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য মনোবিজ্ঞানী অ্যালান ম্যালার্ড আর্ক সাফিং নামে একটা পদ্ধতি তৈরি করেছেন। ম্যালার্ড বলেন, তোমাকে এসব ইচ্ছাকে সমুদ্রের ঢেউয়ের মতো ভাবতে হবে। তারা ছোট করে শুরু করে, তারপর শিখরে ওঠে, কিন্তু আবার ধাক্কা খেয়ে নিচে নামতে থাকে। একইভাবে আমাদের ইচ্ছেগুলোও কাজ করে। আমরা যখন কোনো আকুলতা অনুভব করি যা স্বাভাবিকভাবে খুব জোরালো লাগে, কিন্তু যদি তুমি একটু সময় দাও, একটু দূরে সরো আর ইচ্ছেটার কথা না শুনে শুধু সেটাকে দেখো, তাহলে অনেক সাহায্য করবে। তারপর ডাক্তার তাদের একটা রোগীর কথা বললেন, নাম সারা, যিনি একজন কর্মজীবী মহিলা। তার সমস্যা ছিল, দিনে সে ডায়েট মেনে চলতো, কিন্তু রাত হলেই তার দৃঢ় সংকল্প কমে যেতে শুরু করত। রাতে তার ডায়েট ভেঙে যেত আর তখন সে জাঙ্ক ফুড খেতে শুরু করত, কারণ রাতে অনেক প্রলোভনের মুখোমুখি হতো। তাই আমি তাকে আরজি সাফিং টেকনিকটা বলেছিলাম। আমি বলেছিলাম, যখনই জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছে করবে তখন 10 মিনিট থেমে যাও। ওই 10 মিনিট তার মনের মধ্যে যেসব চিন্তা আসবে সেগুলোকে কেবল দেখবে, কোনো বিচার করে না। শুরুতে এটা বলা কিছুটা কঠিন লাগছিল, একটু বাজে মনে হচ্ছিল, কিন্তু আমি যখন তাকে বললাম সে এটা সিরিয়াসলি নিয়েছিল। আর কিছুদিন পর সে এসে ফিরে বলল এটা কেমন করে কাজ করে। যখন সে 10 মিনিটের রুটিনটা শুরু করলো, সে লক্ষ্য করলো যে কোনো ইচ্ছা উঠলে প্রথমে খুব জোরালো বাসনা থাকে, কিন্তু যদি সেই ইচ্ছা মুহূর্তে ইচ্ছার কাছে মাথা না নোয় আর একটু থেমে যায়, তাহলে ইচ্ছেটা নিজে নিজে কমতে শুরু করে। ডাক্তার বুক তাদেরকে জিজ্ঞাসা করেছিল, তোমার কি কখনো এমন মনে হয়েছে যে সত্যিই কিছু খেতে ইচ্ছে করছিল, কিন্তু কোনো কারণে একটু সময় লেগে গিয়েছিল খেতে খেতে? হয়তো তুমি রেস্টুরেন্টে দেরি করে গিয়েছিলে বা এমন কিছু ঘটেছিল যার কারণে তোমার খিদে কমে গেল, সেই বাসনা ধীরে ধীরে কমতে লাগলো, আর যখন খাবার শেষমেশ তোমার সামনে এলো তখন তোমার খিদে অনেকটাই কমে গিয়েছিল। তোমার কখন এরকম হয়েছে? দুজনেই বললো, হ্যাঁ হয়েছে। ডাক্তার বললেন, এর পেছনে একটা বিজ্ঞান আছে যা তোমার রুল নাম্বার 2 এর সাথে জড়িত, ডিসিপ্লিন বিজ্ঞান বোঝা। 2009 সালে টড হেয়ার আর কলিন ক্যামেরার কিছু অংশগ্রহণকারীদের একটি প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবটা ছিল, তোমার 2টা অপশন আছে, তুমি এখনই $1,00,000 পেতে পারো অথবা অপেক্ষা করতে পারো। 10 বছর পরে আমি তোমাকে $1,000,000 দেবো। এই প্রস্তাবটা যখন মানুষের সামনে রাখা হয়েছিল, বেশিরভাগই চিন্তা না করে $1,00,000 অপশনটাই বেছে নিয়েছিল, কারণ তখনই পাওয়া পুরস্কারটা তাদের কাছে বেশ আকর্ষণীয় মনে হচ্ছিল। এখন এই পরীক্ষার সময় তাদের মস্তিষ্ক স্ক্যান করা হয়েছিল, আর স্ক্যান শেষ হলে কিছু মজার তথ্য সামনে আসে। যারা সঙ্গে সঙ্গে পুরস্কার পেতে চেয়েছিল তাদের মস্তিষ্কের ইমপালস কন্ট্রোল করার অংশটা খুব বেশি সক্রিয় হয়েছিল, কিন্তু যারা অপেক্ষা করতে রাজি ছিল তাদের মস্তিষ্কটা 2টা আলাদা অংশ। মস্তিষ্কের ওই অংশগুলো, যাদের নাম ছিল ভেন্ট্রাল মিডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্স আর ডরসোটারেল প্রিফ্রন্টাল কর্টেক্স, কাজ শুরু করলো, যেগুলো স্বনিয়ন্ত্রণ আর সিদ্ধান্ত নেওয়ার কাজে জড়িত। এই কারণেই এই এক্সপেরিমেন্ট দেখিয়েছে, যখন আমরা তাড়াহুড়ো করে তৎক্ষণাৎ পুরস্কারের পিছনে ছুটে যাই তখন আমাদের মস্তিষ্কের ভেন্ট্রাল স্ট্র্যাম সক্রিয় হয়, কিন্তু যদি আপনি সচেতনভাবে চিন্তা করে অপেক্ষার সুবিধাগুলো বিবেচনা করেন তাহলে প্রিফ্রন্টাল কর্টেক্স বেশি সক্রিয় হয়। মজার ব্যাপার হলো, এটা শুনে আমান একটু বিভ্রান্ত হয়ে গেল। ওর মন ভালো লাগলো এটা শুনে, কিন্তু সে বলল, ডাক্তার, এর থেকে আমাদের কি লাভ হবে? ডাক্তার উত্তর দিল, দেখো, এই পরীক্ষায় দেখা গেছে আমাদের মস্তিষ্কের 2টো আলাদা অংশ আছে। একটা অংশ তৎক্ষণাৎ পুরস্কারের জন্য সক্রিয় হয় আর অন্য অংশ ধীরে ধীরে পুরস্কার পাওয়ার জন্য কাজ করে। মানে যদি আমরা মস্তিষ্কের সেই অংশ দ্য প্রিফ্রন্টাল কর্টেক্স ট্রেনিং দিই, তাহলে ধীরে ধীরে পুরস্কার পাওয়ার অভ্যাসটি সহজ হয়ে যাবে। এটা অনেকটাই জিমে যাওয়ার মতন। তুমি হয়তো দেখেছো অনেকেই জিমে যায় কিন্তু লেগ ডে ফেলে দেয়। তাদের ওপরের দেহটা অনেক শক্তিশালী হয় কিন্তু পা দুর্বল, যার কারণে অনেক সময় রসিকতার বিষয় হয়, ঠিক তো? আমার বলে, হ্যাঁ, অনেকেরই এমনটা হয়।
তেমনি যখন তুমি তোমার মস্তিষ্কের সেই অংশ প্রিফ্রন্টাল কর্টেক্স বেশি ব্যবহার করবে এবং বেশি অনুশীলন করবে, সেটা শক্তিশালী হয়ে উঠবে। যত বেশি শক্তিশালী হবে ততই তুমি বেশি নিয়মিত অভ্যাস করে তুলতে পারবে। মূল কথা হলো তোমার ধৈর্যের পেশিটা ট্রেনিং দাও। তুমি যত বেশি ছোট ভিডিও রিলসের পেছনে দৌড়াবে, যত বেশি তুমি তাৎক্ষণিক সন্তুষ্টির জন্য লড়বে, ততই তোমার সেটা সামলানোর শক্তি আরও মজবুত হবে। আবার তুমি যদি ছোট ছোটোভাবে নিজের নিয়ন্ত্রণের অভ্যাস শুরু করো, চাই সেটা দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক করা হোক, সেই লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগোনো, প্রতিদিন, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে টাকা সঞ্চয় করা, নিজের ব্যবসা গড়ে তোলা কিংবা নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া, তাহলে তুমি তোমার নিয়ন্ত্রণের পেশিটা প্রশিক্ষণ দিচ্ছ। যে কোনো কাজ যা তোমার স্বনিয়ন্ত্রণের পেশাকে শক্তিশালী করবে, তা সরাসরি বা পরোক্ষভাবে তোমার জীবনের সব জায়গায় শৃঙ্খলা আনতে সাহায্য করবে। আর এটা অনেক শক্তিশালী ব্যাপার। উদাহরণ হিসেবে ধরো, যদি তোমার ব্যবসায় শৃঙ্খলা দরকার হয়, তাহলে এর মানে এই নয় যে শুধু ব্যবসা শৃঙ্খলায় মনোযোগ দিতে হবে। ধরো তুমি জিমে যাওয়া পছন্দ করো আর ওখানে শৃঙ্খলা বজায় রাখতে পারো, তাহলে অকপটে তোমার ব্যবসা শৃঙ্খলাও ধীরে ধীরে ভালো হবে জিমে গড়ে ওঠা শৃঙ্খলার কারণে। এটা অনেকটা চমকপ্রদ ব্যাপার, আর এটাই সেই বিজ্ঞান যা তোমাকে বুঝতে হবে নিজের জীবনে শৃঙ্খলা আনার জন্য। তো বলো আমান, তোমার জীবনে শৃঙ্খলা আনার সব থেকে সহজ এবং মজার এমন কি একটা কাজ যেটা তুমি করতে পারো, যা তুমি দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখতে পারবে? আমান বলল, আমার ক্রিকেট খেলাটা অনেক ভালো লাগে। ডাক্তারের উত্তর, তাহলে ক্রিকেট খেলো নিয়ম মেনে। আর তুমি শ্রদ্ধা? শ্রদ্ধা বলল, আমার সাঁতার কাটতে ভালো লাগে। ডাক্তার বলল, শুরুতে অন্তত সাঁতারের নিয়ম মেনে শুরু করো, প্রতিদিন নিয়মিত করো, তারপর যাও তৃতীয় নিয়মে, দীর্ঘমেয়াদী মানসিকতা গড়ে তোলো। ডক্টর বুক ওদের দুজনকেই জিজ্ঞাসা করলো, তোমরা কি কেউ এমন কোনো বিখ্যাত মানুষের সম্পর্কে জানো যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগের চিন্তা করে অনেক টাকা আয় করেছে? তারা দুজনেই একসাথে বলল, ওয়ারেন বাফেট। ঠিক বলেছ। তুমি কি জানো ওয়ারেন বাফেটের দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা একদিনে হয়ে যায়নি। এর পেছনে একটা মজার গল্প আছে। আসল কথা হলো, ওয়ারেন বাফেট মাত্র 11 বছর বয়সে প্রথমবার শেয়ার কিনেছিল, কিন্তু সে তখনই ফল পেতে চাইতো, অর্থাৎ তৎক্ষণাৎ লাভের লোভ ছিল। তাই একটু লাভ দেখতে পেয়ে বেশিক্ষণ না ঝুঁকিয়ে সে শেয়ারটা বেচে ফেলেছিল। কিন্তু কয়েক বছর পর বুঝতে পারল, যদি একটু ধৈর্য ধরতো তাহলে 10 থেকে 20 গুণ লাভ হতো। সেই শেয়ার থেকে আরও লাভ করার সুযোগ ছিল, যেটা প্রথমে তাকে একটু লাভ দিয়েছিল। যদি সে দীর্ঘমেয়াদী ভেবে চিন্তে সিদ্ধান্ত নিত, তাহলে এটা তার জীবনের একটা বড় শিক্ষা হয়ে যেত। এরপর ওয়ারেন বাফেট তার মাথাকে ট্রেনিং দিলেন কিভাবে লং টার্ম ইনভেস্টমেন্টের খেলতে হয়। আর যেভাবে বেশিরভাগ মানুষ তাড়াহুড়ো করে তাৎক্ষণিক লাভের পেছনে ছুটে যায়, সেভাবে নয়। আর আপনি বলতে পারেন, এই মূলনীতিই তৈরি করেছে এমন একটা ম্যারাথন মাইন্ডসেট যা ওয়ারেন বাফেটকে এত ধনী করেছে। ডক্টর বুক বললেন, তোমরা দুজনেই নিজে চিন্তা করো, ম্যারাথন দৌড়বিদ আর স্প্রিন্টারের মধ্যে পার্থক্য থাকে। একজন স্প্রিন্টারকে খুব দ্রুত দৌড়াতে হয় অল্প সময়ের জন্য, তার পুরো শক্তি দিতে হয়, কিন্তু একটু সময় পরেই সে ক্লান্ত হয়ে পড়ে আর বিশ্রাম নিতে হয়। আর ম্যারাথন দৌড়বিদরা তাদের শক্তি বুদ্ধিমত্তার সাথে ভাগ করে নেয়। তারা তাদের একটা নির্দিষ্ট গতি ধরে রাখে আর ধীরে ধীরে তাদের লক্ষ্যে ছুঁয়ে যায়, কারণ তাদের অনেকক্ষণ দৌড়াতে হয়। তোমাকে এই ম্যারাথন মাইন্ডসেটটাই নিজের মধ্যে গড়ে তুলতে হবে নিয়মানুবর্তিতার জন্য। যত বেশি তুমি দীর্ঘমেয়াদী চিন্তা করবে, তোমার নিয়মানুবর্তিতা তত বেশি বাড়বে। আর যত বেশি তুমি শুধুমাত্র অল্প সময়ের জিনিসে মনোযোগ দেবে, তোমার নিয়মানুবর্তিতা তত দুর্বল হবে। এ কথা শুনে আমান জিজ্ঞেস করলো, মানে আমি যদি ছোট ছোট লক্ষ্য রাখি, যেমন 1 মাসে মিলিনিয়ার হওয়া বা 1 বছরে কোটি টাকার মালিক হওয়া, সেটা ঠিক না? ডাক্তার উত্তরে বললেন, হ্যাঁ, যদি তুমি শুধু ছোট মেয়াদী লক্ষ্য করো তবে তোমার শৃঙ্খলা কমজোর হয়ে যাবে, কিন্তু ধীরে ধীরে ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে কাজ করলে তোমার শৃঙ্খলা আরও মজবুত হবে। আর চিন্তা করো না, এটা করার একটা সহজ উপায় আছে, যেটা তুমি 4র্থ নিয়মে বুঝতে পারবে। নিয়ম নাম্বার 4, দৈনন্দিন অভ্যাস আর রুটিন। তোমরা নিশ্চয়ই মাইক টাইসনের নাম শুনেছ, যিনি বক্সিং জগতের একটা কিংবদন্তি। এখন তোমরা ওর সম্পর্কে জানো, কিন্তু একটা কথা হয়তো জানো না, ও খুব যত্ন করে তার ট্রেনিং রুটিন মেনে চলতো। আর এটা কোনোদিন ওর পছন্দ ছিল না। আসলে ও ট্রেনিংকে ঘৃণা করত। নিজেই বলেছে, আমি ট্রেনিংয়ের প্রতিটা মিনিটে ঘৃণা করি। কিন্তু ও নিজের সঙ্গেই বলতো, ছেড়ে দিবে না, এখন কষ্ট সহ্য করো আর বাকি জীবন চ্যাম্পিয়ন হয়ে যেও। প্রতিদিন সকাল 4টায় যখন পুরো শহর ঘুমিয়ে থাকে, টাইসন একাকী ফাঁকা রাস্তা দিয়ে দৌড় দিত। বর্ষা হোক বা ঠান্ডা, সে কখনো নিজের রুটিন ভাঙত না।
আর এই রুটিনের ধারাবাহিকতায় তার শৃঙ্খলা আর শরীরকে এত শক্তিশালী করে তুলেছিল যে সে রিংয়ে একেবারে একজন দানব হয়ে উঠেছিল। আর এটা শুধু টাইসনের কথা না, বারাক ওবামা, বিল গেটস, এদেরও তো দৈনন্দিন রুটিন আছে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা তার দিন শুরু করতেন ব্যায়ামের মাধ্যমে। তার রুটিন ঠিক ছিল, তিনি যতই ব্যস্ত হোক না কেন সকালে ব্যায়াম না করে তিনি কখনো শুরু করতেন না। বিল গেটসের একটা রুটিন ছিল, তিনি ব্যায়ামের সময় শিক্ষামূলক ভিডিও দেখতেন। এই রুটিনগুলো শুধু তাদের শরীরকে ফিট রাখতো না, সঙ্গে সঙ্গে মানসিক নিয়ন্ত্রণও মজবুত করেছিল। হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণাও এটা সাপোর্ট করে। যখনই তুমি একটা নিয়মিত সকালের রুটিন মেনে চলো তখন তোমার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভ হয়, ঠিক ওইটাই যেটা আমরা রুল নাম্বার 2 বলেছিলাম, যেটা আত্মনিয়ন্ত্রণ আর ইচ্ছা শক্তির জন্য দায়ী। প্রতিদিন সকালে যখন তুমি কোনো নিয়মকানুন মেনে কোনো কাজ করো তখন তুমি একটা মানসিক গতি তৈরি করো যা সারাদিন তোমাকে ডিসিপ্লিন ডিসিশন নিতে সাহায্য করে। ধরো এটা তোমার সাথেও হয়েছে, আমার সাথেও অনেকবার হয়েছে। সকালে উঠে জিম, সাঁতার, বই পড়া, জার্নাল লেখার প্ল্যান করলে দেখো দিনটা পজিটিভ শুরু করলে সারা দিন ভালো সিদ্ধান্ত নিতে আর নিয়ম মেনে চলতে সহজ হয়। আর যদি সকালে অলস মেজাজে রুটিন না মেনে শুরু করি পুরো দিনটাই খারাপ হয়ে যায়। সকালে ভিডিও দেখতে শুরু করলে সারা দিনটাই রকম ফের কঠিন হয়ে যায়। তোমাদের দুজনের কখনো এমন হয়? তারা দুজনেই মাথা নেড়ে বলল, হ্যাঁ হয় স্যার। ডাক্তার বললেন এটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। আমরা যদি ছোট্ট একটা ভালো কাজ করি তা বড় বড় ভালো কাজের সূচনা করে, আর যদি ডমিনো এফেক্ট নেতিবাচক দিকে যায় তাহলে নেতিবাচক ফলাফল আসে। তাই প্রতিদিন সকালে একটা রুটিন মানা জরুরি। সেটা হতে পারে মাত্র 10 মিনিটের রুটিন বা 5 মিনিটের, কিন্তু রুটিন থাকা খুবই দরকার। তুমি তোমার রুটিনে রুল নাম্বার 5 অন্তর্ভুক্ত করতে পারো। আমি তোমাকে আমার একজন মজাদার ক্লায়েন্ট রবি সম্পর্কে বলি। অধিকাংশ মানুষের মতো রবি ছিল খুবই সাধারণ ও অনেক অপ্রয়োজনীয় কেনাকাটা করত, জাঙ্ক ফুড খেত, আর কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ ছিল না তার। যখনই কোনো লক্ষ্য ঠিক করতো সেটা করতে পারতো না। তারপর আমি তাকে একটা কাজ করতে বললাম, যাকে বলে কৃতজ্ঞতা লিখন। বললাম প্রতিদিন সকালে 5 মিনিট সময় নিয়ে তার জীবনের 5টি কৃতজ্ঞতার বিষয় লিখতে। আমি যখন রবিকে বললাম তখন সে একটু বিভ্রান্ত হলো। এটা ন্যায্যতা বা নিয়ন্ত্রণের সাথে কি সম্পর্ক? তবে সে আমাকে সম্মান করত। আমি জোর দিয়েছিলাম, সে ঠিক করলেও একবার চেষ্টা করে দেখবে, ওকে তো করতেই হবে। তাই বিভ্রান্ত থাকা সত্ত্বেও ও সেই ব্যায়াম শুরু করলো। কয়েক সপ্তাহ পর ও আমার কাছে এসে খুব খুশি হয়ে বলল, ডাক্তার, যখন প্রথম ব্যায়াম শুরু করেছিলাম তখন নিজেকে খুব বোকা মনে হচ্ছিল, কিন্তু আপনি আমাকে কৃতজ্ঞতার উপর মনোযোগ দিতে বলেছিলেন। তারপরেও ধীরে ধীরে যখন আমার জীবনের আশীর্বাদগুলিকে মনোযোগ দিতে শুরু করলাম আর স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য করলাম আমার আবেগ প্রবণতা ধীরে ধীরে কমছে। আমার মন সেই জিনিসগুলো থেকে সরে গেছে যা আমার কাছে নেই, যা আমি চাই, আর তার বদলে আমি ফোকাস করেছি যেগুলো আমার কাছে ইতিমধ্যেই আছে। উদাহরণস্বরূপ, অনেক সময় আমি নিজের ভালো লাগার জন্য শপিং করতে যেতাম বা খুশি হলে জাঙ্ক ফুড খেতাম, কিন্তু যখন আমি কৃতজ্ঞতা অনুশীলন করলাম তখন বুঝতে পারলাম আমার কাছে অনেক কিছুই আছে। সুখী হতে নতুন কিছু কেনার প্রয়োজন নেই, সুখী হতে আমার নতুন অপ্রয়োজনীয় কিছু খাওয়ার দরকার নেই। আসলে আমার উচিত আমার স্বাস্থ্যকেই গুরুত্ব দেওয়া, যা দীর্ঘমেয়াদী আমাকে সুখ দেবে। তখন আমি আমার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর সঙ্গে মিলে এমন জিনিসগুলোর উপর ফোকাস করতে শুরু করলাম, আর বিশ্বাস করো বা না করো এতে আমার মধ্যে নিয়মিত থাকার একটা অভ্যাস গড়ে উঠতে শুরু করলো। আর এখন কৃতজ্ঞতার আমার রুটিনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। ডক্টর বুক বলেছিলেন, আমি যে গল্পটা তোমাদের বলেছি তার পেছনে একটা গবেষণা আছে। UCLR নিউরোসায়েন্স স্টাডিতে দেখা গেছে তুমি যখন কৃতজ্ঞতা প্রকাশ করো তখন তোমার মস্তিষ্কের সব অংশ সক্রিয় হয়, বিশেষ করে যেগুলো আবেগ নিয়ন্ত্রণ আর আত্মসংযমের জন্য দায়ী। বিশেষ করে আমি লক্ষ্য করেছি কৃতজ্ঞতা প্রকাশ করলে মস্তিষ্কের কার্যক্রম বেড়ে যায়। আমাদের আগে যেটা আলোচনা করেছিলাম, মধ্যের প্রিফ্রন্টাল কর্টেক্স যখন এরকম কিছু ঘটে তখন আমরা আমাদের ইমপালস থেকে একটু দূরে সরে যাই, যা সরাসরি এবং পরোক্ষভাবে আমাদের লক্ষ্যগুলোর প্রতি মনোযোগ বাড়ায়। তাই সকালে কোন রুটিন ফলো করবে বুঝতে না পারলে একটা জিনিস নিশ্চিন্ত করে শুরু করে দাও, সেটা হলো কৃতজ্ঞতা চর্চা করা। আর এটা করতে পারো গ্রুপে যোগ দিয়ে, প্রার্থনা করে বা কোনো উচ্চ শক্তিকে স্মরণ করে। যা পদ্ধতি তোমার ঠিক লাগে সেটাই ব্যবহার করো, আর অবশ্যই এটা অন্তর্ভুক্ত করো সঙ্গে সঙ্গে নিয়ম নাম্বার 6ও মেনে চলো, ইচ্ছা শক্তির ক্লান্তি আর মানসিক শক্তি সামলানো। 1996 সালে উইলি বাউমিস্টার নামে একজন মনোবিজ্ঞানী একটা গবেষণা করেছেন যেটা মানুষের ইচ্ছা শক্তির প্রকৃত স্বভাব বুঝতে সাহায্য করেছে। পরীক্ষাটা খুব সহজ ছিল। মূলত কিছু অংশগ্রহণকারীদের
সামনে দুটো জিনিস রাখা হয়েছিল। একটি ছিল গরম গরম মিষ্টি কুকিজ, অন্যদিকে ছিল মূলা। তারপর অংশগ্রহণকারীদের 2 ভাগে ভাগ করা হয়। প্রথম গ্রুপকে বলা হয় তারা শুধু মূলা খেতে পারবে, আর দ্বিতীয় গ্রুপকে বলা হয়েছিল তারা কুকিজ বা যা খুশি তা খেতে পারবে। ফলস্বরূপ অনেকেই কুকিজ খেয়েছিল। তারপর উভয় গ্রুপকে একটি চ্যালেঞ্জিং ধাঁধা দেওয়া হয় এবং ফলাফল বেশ মজার ছিল। মূলা খাওয়া গ্রুপের সদস্যরা, যাদের ইচ্ছাকৃতভাবে এমন ধাঁধা দেওয়া হয়েছিল যার সমাধান করা অসম্ভব, কয়েক মিনিটের মধ্যেই হাল ছেড়ে দেয়। আর অন্য গ্রুপ যারা কুকিজ খাওয়ার সুযোগ পেয়েছিল তারা তুলনামূলক অনেক বেশি সময় নিয়ে ধাঁধা সমাধান করার চেষ্টা করেছিল এবং তাড়াতাড়ি হাল ছাড়েনি। এটার জবাবে আমান বলল, তো আমরা কুকিজ খেতে থাকবো? ডাক্তারের মুখে হাসি ফুটলো আর বলল, না, পুরো কাহিনীটা শোনো। এই পরীক্ষায় জানা গেছে ইচ্ছাশক্তি এক ধরনের মাংসপেশির মতো। যদি আমরা একদম বেশি ব্যবহার করি তা ক্লান্ত হয়ে যায় আর তখন আর আগের মতো কাজ করে না। এখন যে গ্রুপের সামনে মূলো আর কুকিজ দুটোই ছিল, কিন্তু তারা কেবল মূলো খেতে পারত, তারা অনেকেই ইচ্ছাশক্তি খরচ করেছে কারণ তারা কুকিজ খাওয়া থেকে বিরত ছিল। আর যখন কঠিন কোনো কাজের মুখোমুখি হয়েছিল তারা খুব দ্রুত হাল ছেড়ে দিয়েছিল। শ্রদ্ধা জিজ্ঞেস করলো, এই পরীক্ষাটা থেকে আমরা কি শিখব? ডক্টর বুক বললেন, আমাদের বুঝতে হবে বিরতি নেওয়া কতটা জরুরি। তুমি তো স্টিভ জবসকে চিনো, তাই না? ও রুটিন সবসময় বিরতি আর মাইন্ড প্র্যাকটিস থাকতো কাজের মধ্যে। যখন সে অ্যাপেলের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণের অবস্থানে ছিল তখন দেখেছিল তার ইচ্ছাশক্তি তখনই টিকত যখন সে মনের জন্য কিছু ফাঁকা সময় রাখত। একইভাবে আরেকটা মজার উদাহরণ আছে অ্যারিয়ানা হাফিংটনের, যিনি হাফিংটন পোস্টের কো-ফাউন্ডার। একসময় ও কাজের চাপ এত বেশি বেড়ে গেল যে অফিসের মধ্যেই সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। এই ঘটনার পর সে তার কাজের ধরনটা নিয়ে আবার ভাবলো আর বুঝলো যে কাজের মধ্যে সে কখনো বিরতি নিত না। তারপর সে রুটিনে বিরতি আর নিজের যত্ন নেওয়া শুরু করলো, যা শুধু মনকেই ফ্রেশ করে না, তার সামগ্রিক ভালো থাকার কথাও অনেক উন্নত করলো। আর একটা মজার ব্যাপার হলো এর ফলে তার কাজের দক্ষতা আর শৃঙ্খলা অনেক বেড়ে গেল। তো মূল কথা হলো তুমি ইচ্ছাশক্তির ক্লান্তি বুঝতে পারো আর নিজের সক্ষমতা অনুযায়ী নিজেকে ফ্রি টাইম দিতে পারো। তো মূল কথা হলো তুমি ইচ্ছাশক্তির ক্লান্তি বুঝতে পারো আর নিজের সক্ষমতা অনুযায়ী নিজেকে ফ্রি টাইম দিতে পারো। মনের বিশ্রাম দেওয়াও জরুরি। সেটা পেতে কত কিছুই করতে পারো। 5 মিনিট হাঁটা, ধ্যান করা, গেম খেলা, যা খুশি করা, সচেতনভাবে করো আর মস্তিষ্ককে একটু ব্রেক দাও। তারপর শেষ নিয়মটা বুঝতেই হবে, সেটা হলো অস্বস্তি আর নেতিবাচক অনুভূতিগুলোকে গ্রহণ করা। নিশ্চয়ই মাইকেল ফিলিপসের নাম শুনেছ, যিনি বিশ্বের অন্যতম সেরা সাঁতারু এবং অনেক দেশ থেকেও তিনি বেশ গোল্ড মেডেল জিতেছেন। তুমি জানো মাইকেল ফিলিপসের সাথে একবার কি ঘটেছিল? অলিম্পিকের রেস চলাকালীন তার গগলসে জল ঢুকে গিয়েছিল, যার কারণে সে কিছুই দেখতে পারছিল না। সাধারণ কোনো মানুষ হলে হয়তো প্যানিক অ্যাটাক করতো, কিন্তু সে এই সমস্যার মুখোমুখি হয়েও মনোযোগ হারায়নি। রেস শেষ করলো, সে শুধু শেষ করলো না, জিতলো। আর জিতলই না, বিশ্ব রেকর্ডও করে ফেললো। আমানার শ্রদ্ধা জিজ্ঞেস করলো, কিভাবে এটা সম্ভব? আসলে ফিলিপসের কোচ ইচ্ছাকৃতভাবে তাকে গগলসে জল ঢুকিয়ে একাধিকবার প্র্যাকটিস করিয়েছিলেন। ওকে এমনভাবে সাঁতার শেখালো যে চোখ বন্ধ করেও সাঁতার কাটতে পারত। ওরা চেয়েছিল ও যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুক, কারণ ও ইচ্ছাকৃতভাবে অসুবিধার মধ্যে ট্রেনিং করত। তাই যখন সত্যিই এমন পরিস্থিতি হলো তখন আশ্চর্যের ব্যাপার ও এমন পারফরমেন্স করলো যা বিশ্ব রেকর্ড করলো। দেখো, বেশিরভাগ মানুষ অসুবিধা এড়িয়ে পালাতে চায়। কঠিন পরিস্থিতি এলে তারা ঘুরে দাঁড়ানোর বদলে ছুটে পালানোর চেষ্টা করে। কিন্তু মাইকেলের মতো মানুষরা যারা অসাধারণ শক্তিশালী এবং জীবনে কিছু অসাধারণ করে দেখায়, তারা অসুবিধাকে ঘৃণা না করে বরং আলিঙ্গন করে। তুমি হয়তো ডেভিড গগিন্সের নাম শুনেছ। সে ইচ্ছাকৃতভাবে নিজেকে বারবার অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দেয়। সে বলে যদি সকালে দৌড়াতে যায় আর বৃষ্টি শুরু হয় তাহলে সে আরও বেশি দৌড়াবে। সে নিজের ওপর বারবার কঠিন চাপ দেয়। অনেক টাকা উপার্জন করার পরেও সে এমন কাজ করে যেগুলো তার জীবন ঝুঁকিতে ফেলে, যেমন হেলিকপ্টার করে জঙ্গলে যাওয়া, অগ্নি নির্বাপক বাহিনীর সঙ্গে আগুন নিয়ন্ত্রণে সাহায্য করা, আর এমন রেসে অংশগ্রহণ নেয় যেখানে তার জীবন বিপদে পড়তে পারে। সেসব ইচ্ছা করেই করে। কেন? কারণ সে অস্বস্তি পছন্দ করে, অস্বস্তিকে আলিঙ্গন করে। একটা লোক আছে জিয়া জিয়াং নামের। সে খুব ভয় পেত প্রত্যাখ্যানের, না শুনতে ভয় পেত। তাই সে একটা চ্যালেঞ্জ নিল, 100 দিনের প্রত্যাখ্যান চ্যালেঞ্জ। প্রতিদিন সে ইচ্ছা করে এমন কিছু করতে চাইতো যাতে সে না শোনে, যেমন অপরিচিত কারো কাছে গিয়ে $100 চাওয়া। যদি সে প্লেনে ভ্রমণ করত তাহলে এয়ার হোস্টেসকে বলতো
নিরাপত্তা নির্দেশনা দেওয়ার সুযোগ দিতে। সে মলে যেত আর ওদের কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করার জন্য বলতো। বড় বড় ব্র্যান্ডের দোকানে গিয়ে দামি জিনিসের দাম কমানোর চেষ্টা করত। সে ইচ্ছাকৃতভাবে অনেক অস্বস্তিকর কাজ করত আর এই জন্যই জীবনে অনেক কিছু অর্জন করতে পেরেছিল আর একজন বিখ্যাত মানুষ হয়েছিল। শেষ কথা হলো, যদি সত্যিই তোমার জীবনে নিয়মিততা আনতে চাও তাহলে সব কাজ আর অস্বস্তিগুলোকে ঘৃণা করার বদলে ভালোবাসতে শুরু করো। যারা জিমে দীর্ঘদিন ধরে লেগে থাকতে পারে তারা জিমকে ভালোবাসতে শুরু করে। তারা পুরো প্রক্রিয়াটিকে ভালোবাসে, এমনকি যন্ত্রণাকেও ভালোবেসে ফেলে। এ কারণেই যারা জিমকে ভালোবেসে ধরে রাখে তারা অনেক দিন ধরে সেটা চালিয়ে যেতে পারে। কিন্তু অন্যদিকে যারা বারবার জিমকে অকেজো বলেছে আর অসুবিধাজনক বলে অভিযোগ করে তাদের জন্য জিমে যাওয়া কঠিন হয়ে পড়ে আর শেষ পর্যন্ত তারা ছেড়ে দেয়। তাই তোমার অস্বস্তিগুলোকে ভালোবাসতে শুরু করো। এগুলো হলো সেই 7টি নিয়ম যেগুলো তোমাকে মেনে চলতে হবে। শ্রদ্ধা আর আমান একবার জিজ্ঞেস করেছিল, স্যার আপনি কি দ্রুত সব 7টি পয়েন্ট রিভাইজ করে বলতে পারেন যাতে আমি লিখে নিতে পারি আর ভুলে না যাই? ডাক্তারবাবু বললেন, নিশ্চয়ই। প্রথমে ইচ্ছের ঢেউ সামলানো শিখো আর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো। তারপর নিয়মকানুনের বিজ্ঞানটা বুঝে নাও। তৃতীয়ত, লম্বা সময়ের জন্য ভাবো। চতুর্থত, দৈনন্দিন অভ্যাস আর রুটিন গড়ে তোলো। পঞ্চমত, নিয়মকানুনের আগে কৃতজ্ঞতা প্রকাশ করো। ষষ্ঠত, ইচ্ছাশক্তির ক্লান্তি বুঝে মানসিক শক্তি ম্যানেজ করো। সপ্তমত, অস্বস্তি আর নেতিবাচক অনুভূতিকে গ্রহণ করো। এসব শুনে শ্রদ্ধা বলল, স্যার আমি যখন আমানের সাথে এখানে এসেছিলাম তখন একটু সন্দেহ ছিল আপনার ডাক্তারি কেমন হবে আর আপনি কি বলবেন। আমি ভাবছিলাম এটা সময় নষ্টও হতে পারে। আমাকে বিশ্বাস করো, তোমার কথা শোনার পর মনে হচ্ছে আমি জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছি এখানে এসে এসব শিখে। ডক্টর বুক বললেন, তোমাদের জন্য ভালো হবে যদি তুমি যাওয়ার পরই আমার 2-3টা কথা বলেছি সেগুলো তোমার জীবনে প্রয়োগ করা শুরু করো। করবে তো? দুজনেই বলল, হ্যাঁ স্যার, ধন্যবাদ। তারপর চলে গেল। এটাই হলো ড্যানিয়েল ওয়াল্টারের দ্য পাওয়ার অফ ডিসিপ্লিনের সারসংক্ষেপ। এরকম নানা অনুপ্রেরণামূলক গল্প শুনতে অডিয়াসকে সাবস্ক্রাইব করুন। আপাতত এইটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।